ঠিক আছে? তো ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস আমরা তো জানি ভাই কি কি থাকে। ওভারভিউ অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস। দিস ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ কিসের? ট্রিপল ই, মানে হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তিনটে ইয়ের মানে বোঝা গেছে। তাহলে রেজিস্ট্যান্স কি জিনিস ভাই? রেজিস্ট্যান্স আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জানি যে রেজিস্ট্যান্স মানে হচ্ছে রোধ, তাই তো? বা বাধা। আশা করি সবাই জানো। রেজিস্ট্যান্স এইভাবে আমরা সিম্বল দিই, তাই তো? রেজিস্ট্যান্সকে আমরা কি দিয়ে ডিনোট করি ভাই? হ্যাঁ, আর দিয়ে, আর তাই তো? দিয়ে। একদম ওহমস। একদম। রেজিস্ট্যান্সকে আমরা আর দিয়ে ডিনোট করি, তাই তো? রেজিস্ট্যান্স কি করে না? রেজিস্ট্যান্স ইজ দ্য প্রপার্টি অফ আ মেটেরিয়াল দ্যাট অপোজেস দ্য ফ্লো অফ কারেন্ট। আমি যদি এখানে একটা ডিসি সোর্স লাগিয়ে এখানে আমি কারেন্ট পাঠাই, তাহলে আমার কি হবে না? এখানে যদি আমি ভি সোর্স লাগাই, এটা আমার রেজিস্ট্যান্স দিই, তার মানে কি? রেজিস্ট্যান্স দেওয়া মানে কি করছিস ভাই? এটা তোকে মাথায় রাখতে হবে যে রেজিস্ট্যান্স দেওয়া মানে তুই হয় এখানে কি লাগিয়েছিস ভাই? রেজিস্ট্যান্সের জায়গায় তুই হতে পারে তুই কি লাগিয়েছিস? ইকুইভ্যালেন্ট তুই ল্যাম্প লাগিয়েছিস কোনো। কি বললাম বুঝতে পারছিস? তুই কোনো ল্যাম্প লাগিয়েছিস, হতে পারে ল্যাম্প। হতে পারে তুই কি লাগিয়েছিস ভাই? কোনো পাখা চালাচ্ছিস। বুঝতে পারছিস কথাটা? এটা হচ্ছে আমার ল্যাম্প, হ্যাঁ দাদা। এটা হচ্ছে আমার ফ্যান। এইগুলো সব আমার কি হিসেবে কাজ করবে? এইগুলো আমার রেজিস্ট্যান্স হিসেবে কাজ রেজিস্ট্যান্স। করবে। রোধ তার মানে। মানে কারেন্ট ফ্লোতে বাধা দেবে, তবেই তো কারেন্টের বিলটা আসবে, তাই তো? আমি যদি এখানে আই পরিমাণ কারেন্ট ফ্লো করাই, তাহলে যেটা ভোল্টেজ হয় ভি ইকুয়ালস টু, ফর্মুলা হচ্ছে আই আই আই। ইন্টু আর। দিস ইজ ফ্রম ওহমস ল, তাই তো? এটা হচ্ছে আমার হ্যাঁ কিসের স্যার। সূত্র? ওহমসের সূত্র। ওভারভিউ অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস চ্যাপ্টারটার মানে হচ্ছে যে কিছুই না, যে তোমাকে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস যে আছে তাদের সম্পর্কে একটা ওভারভিউ দেওয়া হবে। দাদা অপোজের বাংলা কি? অপোজ অপোজ মানে বাধা দেয়, ঠিক আছে? বা- অপোজ মানে বাধা দেওয়া, ঠিক আছে ভাই? আর এইটা যেটা আমি এঁকেছি এটা একটা সিরিজ এঁকেছি, সিরিজ সার্কিট। আর যদি সার্কিটটা প্যারালালে রেজিস্ট্যান্স কানেকশন থাকে তখন সেটাকে আমরা প্যারালাল কানেকশন বলি। কানেকশনটা পরে বলছি, ঠিক আছে? তাহলে ভি ইকুয়ালস টু আই আর, তাহলে এখান থেকে যদি আমি আর বের করতে চাই তাহলে ভি বাই আই করে দিলেই আমি আর বের করতে পারবো। পারবো কি পারবো না? পারবো তো রে বন্ধন? হ্যাঁ স্যার, একদম। হ্যাঁ দাদা, পারবো। ঠিক, হ্যাঁ হ্যাঁ পারবো। সেই বাত ভাই। তাহলে আর ইকুয়ালস টু ভি বাই আই যদি আমি করি তাহলে আমি এখান থেকে বের করতে পারবো যা কতটা পরিমাণ রেজিস্ট্যান্স এখানে কাজ করছে। ঠিক আছে ভাই? তাহলে এবার রেজিস্ট্যান্স মানে এফেক্টিং দ্য রেজিস্ট্যান্স মানে কি কি ফ্যাক্টর আছে যেগুলো আমাদের রেজিস্ট্যান্সকে এফেক্ট করে, বা রেজিস্ট্যান্স কার সাথে সমানুপাতিক হয়ে থাকে, এটা যদি আমাকে বলে তুই কি লিখবি? যে আর ইকুয়ালস টু, বা আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ। কি বললাম বোঝা গেছে? অর এখান থেকে যদি তুই আর ইকুয়ালস টু লিখিস তাহলে রো ইন্টু এল বাই এ, যেখানে কোনো একটা যদি কি তার নিস তুই, বোঝা যাচ্ছে তো মোটামুটি জিনিসপত্র? ধর এটা আমি একটা কন্ডাক্টর নিয়েছি, হ্যাঁ বুঝা যাচ্ছে। কন্ডাক্টর, ঠিক আছে? তোদের ভালো লাগবে রে ভাই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দারুণ জিনিস। আমার নিজের সাবজেক্ট, আর তোদেরও আশা করছি ভালো লাগবে। এইসব সাবজেক্টে মানে আমার অন্তত আমি তোদেরকে যেহেতু রেসপন্সিবিলিটি নিয়ে পড়াবো, তাই তোদের অসুবিধা হবে না, ঠিক আছে? অন্তত ইলেকট্রিক্যাল। আমি যদি কন্ডাক্টরটা নিয়েছি মানে তার নিয়েছি ভাই, পাতি কথায়। এটার একটা ক্রস সেকশন আছে যেটাকে আমরা এ ধরছি, আর লেন্থ কত ধরেছি ভাই সন্দীপ? এল, তাই তো? এরিয়া অফ ক্রস সেকশন এ ধরেছি, আর লেন্থ ধরেছি আমি এল। দেন what will happen if you write this equation, r is proportional to l by a, that means r is proportional to l. যত লেন্থ বাড়বে আমার রেজিস্ট্যান্স বাড়বে না কমবে? বাড়বে। তুই একটা মানে তোর বাড়ি থেকে, মানে কি বলবো, তুই বাড়ির সামনে একটা বক্স বাজাচ্ছিস, আর একটা বক্সকে সেই তোর বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে তার দিয়ে বাজাচ্ছিস। কোনটা বেশি মানে সুবিধাজনক হবে? যেটা বাড়ির পাশে বাজাচ্ছিস সেটাই তো সুবিধা। তা নাহলে তো তোকে তার তার ফেলে 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 নিয়ে যেতে হবে। ওর যত তোর ডিস্টেন্স বাড়বে তত রোধ বাড়বে বা বাধা বাড়বে। কি বললাম বোঝা গেছে? একদম স্যার, একদম। তুই একটা পাইপে জল পাঠাচ্ছিস, কথাটা বোঝ। তুই একটা পাইপে জল পাঠাচ্ছিস, যদি একটা সরু পাইপে জল পাঠাস জলটা বেশি পরিমাণে যাবে নাকি মোটা পাইপের জল বেশি হবে?
তুই তো দুটো তার নিয়েছিস, একটা তার, যারা নতুন আছিস ভাই আমি তাদেরকে বারবার বলছি, যারা বললি যে আমরা নতুন আছি, ইন্টারাক্ট কর, মাঝে মাঝে কথা বল, তোদের কথা বাধা বলা বেশি। থেকে বিরত কেউ রাখেনি, তাই তো রে ভাই, কি বলিস? আমার ক্লাসে মোটামুটি কথা বলা যায়, আমি কাউকে বলি না। বলছি দাদা ক্রস সেকশন বাড়লে কি রেজিস্ট্যান্স বাড়বে না কমবে? হ্যাঁ, এইটার জন্যই তো এটা লিখেছি, L/A, ঠিক আছে? তাহলে ভাই দেখ, তুই আমাকে একটা কথা উত্তর দে, যে কথাটা বলছিস, দুটো আমি পাইপ নিয়েছি, ঠিক আছে? তোর জমি জায়গা থেকে থাকে, তুই ধর জমিতে জল পাঠাবি, এটার ক্রস সেকশন A1, এটার ক্রস সেকশন আমি ধরছি A2, তাহলে তুই আমার একটা কথা বল, যে এই পাইপটা দিয়ে বেশি জল তুই জমিতে ফেলতে পারবি না এই পাইপটা দিয়ে? মোটরে বেশি দিয়ে A2 দিয়ে। কারণ A2 দিয়ে কেন ফেলতে পারবি? কারণ এটা মোটা পাইপ, মোটা পাইপে জল বেশি যাবে। তাহলে আমি যদি কারেন্টটাকে অ্যাজ আ ওয়াটার ধরি, কারেন্টটাকে আমি ওয়াটার ধরছি, জল ধরছি, আর এটাকে আমি ধরছি কন্ডাক্টর, পাইপটাকে। কনসেপ্টটা বোঝ ভাই, জীবনে ভুলবি না। যদি আমি কারেন্টটাকে ধরি হচ্ছে ওয়াটার, আর পাইপটাকে ধরি আমি কন্ডাক্টর মানে তার, তাহলে তুই এই কারেন্টটাকে এইভাবে কম্প্যারিজন করতে পারবি, যে যত মোটা তার হবে তত বেশি কারেন্ট ফ্লো করবে, দ্যাট মিনস ক্রস সেকশন এরিয়া যত বাড়বে রেজিস্ট্যান্স তত কমবে। কি বললাম, বোঝা গেছে? লজিকটা কোথায়, বুঝতে পারছিস না পারছিস? Yes দাদা, বুঝছি, বুঝছি। লজিক বোঝা গেছে তো ভাইলো? Yes দাদা। হ্যাঁ স্যার, হ্যাঁ, সরু তারে বাধা বেশি, হ্যাঁ, মোটা বোঝা তারে গেছে। বাধা কম। একদম, কেন হয় লজিক বোঝা মানে গেছে? রেজিস্ট্যান্স বেশি সরু তারে। তোরা তোরা হ্যাঁ, রেজিস্ট্যান্সটাকে জল হিসেবে মোটামুটি পাইপ হিসেবে ধরবি, ঠিক আছে? আর আমার এই যে ক্রস সেকশন আছে, বা কারেন্টটাকে ওয়াটার হিসেবে ধরবি। তুই বলবি যে আমার সরু সরু তারের থেকে মোটা তার, যদি যখন যে মানে আমরা যে ট্রান্সমিশন লাইন দেখি, যে আমাদের বাড়ির পাশের মাঠ দিয়ে দেখবি এরকম ওভারের ট্রান্সমিশন লাইন যায়, কেউ দেখেছিস এইভাবে বড় বড় মাঠের ওপরে? স্যার এগুলো কি স্যার, ভাবি এগুলো কি জিনিস বলুন তো? এইগুলো হচ্ছে বড় বড় টাওয়ার, যেখানে ওপর দিয়ে ট্রান্সমিশন লাইন যায়, কি যায়? হ্যাঁ ট্রান্স দাদা, দেখেছি দেখেছি দাদা। এইগুলো না হ্যাঁ দেখেছি। ট্রান্সমিশন লাইন বলে, ঠিক আছে? এইগুলো দেখবি যে তারগুলো ইউজ করা হয় যথেষ্ট মোটা থাকে, কারণ আমরা সেটাকে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র বা বা অন্যান্য সাগর দিঘি বা যে কোনো জায়গা থেকে আমরা ইলেকট্রিসিটি নিয়ে আসি, অত দূর থেকে নিয়ে আসা হচ্ছে। কি বললাম, বোঝা গেছে? এগুলো ম্যাক্সিমাম টাইম তো বড় বড় রেল লাইনের পাশেও দেখতে পাওয়া যায়, কোথাও গেলে দেখা যায়। হ্যাঁ, এগুলো মোটামুটি চেষ্টা করা হয় যাতে ফাঁকা জায়গা দিয়ে নিয়ে যাওয়া হয়, কারণ কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো বিশাল বড় ক্ষতি হতে পারে। কি বললাম, বোঝা গেছে? এই মেনলি জন্য চাষের ক্ষেতের পাশে দেখা যায় বন্যা, একদম তারপরে একদম হচ্ছে একদম কোলাঘাট একদম একদম ওইসব যেখানে জায়গায়। ফাঁকা মাঠ আছে সেখানে। বেশি আর হ্যাঁ। ডেপথে যাচ্ছি না ভাই, এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে মাথায়, আশা করছি। কেন এরিয়া কনসেপ্ট বুঝবি ভাই, প্রথম থেকে আমি বলে আসছি কনসেপচুয়াল পড়তে হবে। দাদা আর প্রপোর্শনাল টু এল বাই এটা আর একবার বলবেন? এটা ভাই, এই যে মানে এটা যেটা নেওয়া হয়েছে না, এটা অন্য কিছু না, এটা শুধুমাত্র কম্প্যারিজন করা হয়েছে যে রেজিস্ট্যান্সের সাথে আমার লেন্থের কি সম্পর্ক আর এরিয়ার কি সম্পর্ক। লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, আর এরিয়া বাড়লে রেজিস্ট্যান্স কমে, ঠিক আছে? এই প্রপোর্শনালটা যদি আমি তুলে দিই, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আছে, যেটাকে রো দিয়ে ডিনোট করা হয়। কি দিয়ে? রো দিয়ে, যেটাকে আমরা রেজিস্টিভিটি বলি। কি বলি? রোটাকে বলি রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি, তাই তো? যেটাকে বাংলায় কি বলি আমরা ভাই? রোধাঙ্ক। কি বলি? রোধাঙ্ক, যেটাকে রো দিয়ে ডিনোট করা হয়। কি বললাম খোকা, বোঝা গেছে? যে কনস্ট্যান্ট টার্মটা আছে সেটাকে আমরা রো বলি, আর এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? রো দিয়ে। আর এটাকে বাংলায় রোধাঙ্ক বলা হয়। তাহলে আমি যদি রোধাঙ্কের ইউনিট বের করার চেষ্টা করি, তাহলে কি হবে? রো ইকোয়াস টু, আমি লিখতে পারবো কি রে? আর ইন্টু এ বাই এল। আমি যদি এসআই তে বের করি, এটা হবে ওহম, এটা হবে মিটার স্কোয়ার, আর লেন্থের ইউনিট হচ্ছে মিটার, তাহলে একটা মিটার কেটে যাবে, তাহলে আমার থাকবে কি? ওহম মিটার। এটা হচ্ছে এসআই তে, আর সিজিএস এ যদি করিস তাহলে ওহম সেন্টিমিটার হবে। কি বললাম, বোঝা গেছে ভাই? বুঝতে পেরেছিস না পারিস? আরেকবার বললে দাদা এটা একটু। ওই আর রোটা ইকুয়ালস টু, তুই মানে কোনাকুনি গুণ কর, রো ইকুয়ালস টু কি আসবে? আর ইন্টু এ বাই এল। তাহলে আর রেজিস্ট্যান্সের ইউনিট হবে আমার কি? ওহম। এটা মানে এটা জানিস না যে রেজিস্ট্যান্সের ইউনিট ওহম হয়?
রেজিস্ট্যান্সের ইউনিট যে ওহম হয় এটা জানিস না জানিস? আমি জানতাম না, টু ইউনিট। আচ্ছা, ইউনিট হচ্ছে রেজিস্ট্যান্সের ওহম। ওহম, ঠিক আছে? তাহলে রেজিস্ট্যান্সের ইউনিট ওহম, এরিয়ার ইউনিট কি মিটার স্কোয়ার, আর লেন্থের ইউনিট কি ভাই মিটার। কি বললাম বোঝা গেছে? জানিস তো এইগুলো যে ইউনিট অ্যান্ড হ্যাঁ হ্যাঁ মেজারমেন্ট চ্যাপ্টার, ভেবে দেখ ফিজিক্স সব চ্যাপ্টার লাগে রে ক্লাস 10 ছিল। ভাই। ক্লাস 10-এ ছিল সেটা পরের কথা, কিন্তু এইসব জিনিস কনসেপ্ট একবার ক্লিয়ার করে নিবি আর ভুলবি না, ঠিক আছে? না না স্যার, বললাম যে এটা একবার দেখেছি রোধাঙ্ক হ্যাঁ ফোধাঙ্ক হ্যাঁ, দেখেছি। রোগাঙ্ক ছিল, ঠিকই বলেছিস। হালকা কনসেপ্টের উপর পড়ানো অবশ্যই হয়েছে, এটা আমি বিশ্বাস করি, ঠিক আছে? ঠিক আছে, এবার পড়াচ্ছি ইন্ডাকটেন্স। কি আসছে ভাই? দাদা বলছিলাম এটা রেকর্ডিং হচ্ছে তো? হচ্ছে রে ভাই। এর পড়াচ্ছি ইন্ডাকটেন্স, ঠিক আছে? ইন্ডাকটেন্স কি জিনিস? ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্স হচ্ছে কয়েল। কি বললাম? তারের কয়েল। তারের পেঁচানো কয়েল গুলো দেখেছিস তো? তারের কোনোদিন কয়েল দেখিস নি? স্প্রিং এর মতো দেখতে হয় কয়েল, দেখেছি। ওগুলোকে ইন্ডাক্টর বলে, ঠিক আছে? ইন্ডাক্ট যেটাকে কয়েল বলে ওইটাই। একদম একদম ইন্ডাক্টরকে আমরা মানে যেমন রেজিস্টারকে রেজিস্ট্যান্স দিয়ে ডিনোট করি, তেমন ইন্ডাক্টরকে কি দিয়ে ডিনোট করি? ইন্ডাকটেন্স। কি দিয়ে? ইন্ডাকটেন্স। কি বললাম বোঝা গেছে? এটাকে আমরা এল দিয়ে ডিনোট করব। আচ্ছা, ইন্ডাকটেন্সের যে ইউনিট হয়, কেউ বলতে পারবে ইন্ডাকটেন্সকে কি দিয়ে ডিনোট করে? ইউনিট কি হয়? হেনরি। কি হয়? হেনরি। এটাকে এইচ দিয়ে ডিনোট করা হয়। কি বললাম বোঝা গেছে? ইন্ডাকটেন্সের ইউনিট কি তাহলে? ওটা হেনরি তো। হেনরি, হেনরি একদম হেনরি। ইন্ডাকটেন্সের ইউনিট হচ্ছে আমার হেনরি, যেটাকে আমরা এইচ দিয়ে ডিনোট করি। স্যার ইন্ডাকট্যান্স মানে কি? ইন্ডাকটেন্স মানে মানে কিছু না, এটা হচ্ছে একরকম কয়েল, ঠিক আছে? এটা একটা প্রপার্টি, মানে এগুলো এগুলো এক একটা প্রপার্টি, এগুলো তো চোখে মুখে দেখতে পাবি না তুই। যেমন রেজিস্ট্যান্সও একটা প্রপার্টি, তেমন ইন্ডাকটেন্সও একটা প্রপার্টি। রেজিস্টার কি করে? আমি বললাম যে কারেন্ট ফ্লোকে বাধা দেয়, তাই তো? আর এটা কি করে না, কারেন্টের পরিবর্তনকে বাধা দেয়। কি বললাম? কারেন্টের চেঞ্জকে বাধা দেয়। ইন্ডাকটেন্স কি করে? কারেন্টে কিকে বাধা দেয়? চেঞ্জ। ধর তুই প্রথমে 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাচ্ছিলি, তারপর আবার চেষ্টা করছিস 10 অ্যাম্পিয়ার পাঠাবি, তখন বাধা দেবে। কি বললাম বুঝতে পেরেছিস? প্রথমে তুই একটা হ্যাঁ দাদা। তার দিয়ে তো 100 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাতে পারবি না। প্রথমে তোকে আস্তে আস্তে ইনক্রিজ করতে হবে, তাই তো রে? যেমন ভোল্টেজ বাড়ানোর জন্য একটা মেশিন আছে বা একটা ইনস্ট্রুমেন্ট আছে, ভ্যারিয়াক বলে, ভোল্টেজকে ভ্যারি করানোর জন্য, তাই তো? তেমনই কারেন্টটাকেও তো ভ্যারি করাতে পারবি রে ভাই। ওই কারেন্টের চেঞ্জটাকে বাধা দেবে। কি বললাম? চেঞ্জটাকে বাধা দেবে। ধর এদিক দিয়ে তুই এদিকে কারেন্ট পাঠাচ্ছিস, ঠিক আছে? কারেন্টের চেঞ্জটাকেও বাধা দেবে। কারেন্ট ফ্লোকে বাধা দেবে না, কারেন্টের চেঞ্জটাকে বাধা দেবে। তাহলে তুই বলতে পারিস যে স্যার চেঞ্জটাকে কি করে বাধা দিচ্ছে? যখন কারেন্ট এইদিকে তুই পাঠাচ্ছিস ভাই, তার মানে এর একটা টার্মিনাল পজিটিভ, একটা টার্মিনাল নেগেটিভ হচ্ছে, হ্যাঁ কি না? তাই তো? হুম। তার মানে আচ্ছা হ্যাঁ হচ্ছে। আমি কারেন্ট এদিকে পাঠাচ্ছি, আমি আমি ধর এইখানে কোনো একটা সোর্স লাগিয়েছি। কি বললাম? এইখানে আমি কোনো হ্যাঁ, একটা সোর্স লাগিয়েছি, ঠিক আছে? তাহলে এই দিকটা আমার পজিটিভ, এই দিকটা আমার কি ভাই নেগেটিভ। নেগেটিভ, হ্যাঁ। এর ফ্লোটাকে বাধা দিচ্ছে মানে কি, তখন এই দিকটা আমার নেগেটিভ হয়ে যাচ্ছে, এই দিকটা পজিটিভ হয়ে যাচ্ছে। কি বললাম বলে? এর কারেন্টের হুম। ফ্লোটাকে বাধা দিচ্ছে। ফ্লো, কারেন্টটা যে ফ্লো করছে বা কারেন্টটা যে চেঞ্জ হচ্ছে, মানে প্রথমে একটা কারেন্ট ফ্লো করছে, কিন্তু তারপর যদি ওর ভ্যালুটা চেঞ্জ করাস তুই, বা তোর ইচ্ছা হতেই পারে তুই 10 অ্যাম্পিয়ার থেকে 12 অ্যাম্পিয়ার পাঠাবি, সেই যে সিচুয়েশন, সেই মুহূর্তে, বা তুই আস্তে আস্তে কারেন্টটাকে বাড়াচ্ছিস 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার, এই সিচুয়েশনে ও বাধা দেবে। কি বললাম বোঝা গেছে ভাই? হ্যাঁ দাদা বুঝতে বোঝাতে পারছি। পারছি তো মোটামুটি? ইজি জিনিস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তুই পড়, ইজিলি বুঝতে পারবি। এই বেসিক আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস। যারা জয়েন করবে না তারা পরে বুঝবে। এখানে এর যে কোনো ইকুয়েশন নেই তো দাদা? না সেরকম কিছু আসে না, ঠিক আছে? আচ্ছা। যেটুকু জানার তোদের, মানে ইকুয়েশন তো বহু কিছু হয়, ঠিক আছে? তোদের যেটুকু জানার, তার বাইরে যাওয়া দরকার নেই, আমি সেইটুকুই পড়াবো। তোদের যেটা জানলে কাজ হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলি তো? সেকেন্ড সেমিস্টারে শুধুমাত্র ইলেকট্রিক্যালের ছেলেরা নেই, এখানে ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, সার্ভে,
থেকে শুরু করে যত স্ট্রিম আছে সব ছেলেরাই পড়ে, তাই তো? তাহলে একটা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টকে তুই কেন ইলেকট্রিক্যালের অত ডেপথে চলে যাবি? যতটা জানার দরকার, যতটা শিখতে হয়, যতটা শিখলে তোর নিজের মানে তুই নিজের কি বলবো লাইফে তুই বুঝতে পারবি যে না এটাকে মেশিন বলে, এটাকে আমার ভাই ট্রান্সফর্মার বলে। পাড়ায় দাঁড়িয়ে তোকে যদি বলে এটা কাকা কি, তুমি বলবে ভাই এটা তো ডিসি মোটর। তুই ট্রান্সফর্মারকে দেখে কোনদিন যদি মোটর বলে ফেলিস বা মেশিন বলে ফেলিস, তা তো মুশকিল হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছিস কথাটা? কথাটা লজিকটা বুঝতে পারছিস তো কেন শেখানো হয়? যাতে তুই ইঞ্জিনিয়ার সেটা লোকেও বোঝে। তা নাহলে তো তোকে এইসব শেখানোর কোনো ব্যাপারই ছিল না। ট্রান্সফর্মারকে কি বলবে দাদা? বলেও দিতে পারে যে কোন একটা মোটর বা জেনারেটর দেশি বলে মোটর, দেশি বলে মোটর। দেশি মোটরও বলে দিতে পারে, বলতে পারে কিনা? ঠিক কিনা? বলতেই পারে ভাই, বলা তো যায় না। ট্রান্সফরমারে যেমন অনেক পার্ট হয়, কাউকে যদি হট করে জিজ্ঞাসা করে সে বলতে পারবে না। ঠিক আছে? আর এটা যে মিউটা আমি লিখেছি এটাকে বলে পারমিয়াবিলিটি। কি বলে? পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি মানে কি? পারমিয়াবিলিটি মানে এর মধ্যে দিয়ে কতটা ম্যাগনেটিক ফিল্ড লাইন পাস করতে পারবে। কি বললাম? পারমিয়াবিলিটি মানে কি? তুই তোর মধ্যে দিয়ে কতটা পরিমাণ জিনিস পাস করাতে পারবি। সহ্যের সীমা যাকে বলে পারমিয়াবিলিটি। তুই ধর মানে কোনো কারণে অনেকদিন পর কোনো বন্ধুর সাথে দেখা করতে গেছিস, ও তোকে বহুত কথা শোনাচ্ছে, ভাই কোথায় ছিলি এতদিন, দেখা করিসনি। তোর সহ্যের সীমা পর্যন্ত তুই সহ্য করবি, তোর মধ্যে দিয়ে পাস করে দিচ্ছিস তুই। পারমিয়াবিলিটি মানে তুই কতটা পরিমাণ জিনিস তো নিজের মধ্যে দিয়ে পাস করাতে পারবি। কি বললাম বুঝতে পেরেছিস? ওটাকেই বলে পারমিয়াবিলিটি। ওটাকে আমরা কিউ দিয়ে ডিনোট করি, মিউ দিয়ে, মিউ, তাই তো? এই ইউনিট হয় হেনরি মিটার। এই ইউনিট কি হয় ভাই? হেনরি মিটার। আর এখানে এন যেটা আছে সেটা হচ্ছে নাম্বার অফ টার্ন। নাম্বার অফ টার্ন। টার্নস মানে কি? কতগুলো পাক আছে এখানে, কটা আছে ভাই? 1 2 3 4 5 6। এইরকম ভাবে কতগুলো পাক আছে ভাই তুইও জানিস না আমিও জানি না, এরকম জিনিসটা হয়ে থাকে। এরপর হচ্ছে ক্যাপাসিটার বা ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স কি ভাই? আমরা যে বাড়িতে যে আমরা ইনভার্টার লাইন ইউজ করি, যে ব্যাটারি ইউজ করি, ওদের মানে ওদের প্লেট থাকে, কি থাকে? প্যারালাল প্লেট থাকে, ওগুলোকে আমরা কি বলি খোকা? ক্যাপাসিটার। প্যারালাল প্লেটগুলোকে কি বলি? ক্যাপাসিটার। যেখানেই দেখবি প্যারালাল প্লেটের কানেকশন আছে সেখানেই তোকে ধরে নিতে হবে আমরা কি লাগিয়েছি ভাই? ক্যাপাসিটার। এরকম থাকে তো রে, প্যারালাল প্লেটের কানেকশন যেখানেই থাকে সেইগুলোকে আমরা ক্যাপাসিটার বলি। কেমন হয় না, এখানে তুই সাপ্লাই দিয়েছিস এই দিক থেকে, তাহলে এদিকে পজিটিভ চার্জ সোর্স দিয়ে আসবে, আবার এই দিক বরাবর নেগেটিভ জমা হবে, এইখানে আবার পজিটিভ জমবে। কথাটা বোঝ, আবার এখানে নেগেটিভ। প্রসেসটা বুঝতে পারলি না পারলি না? দুটো প্লেট থাকে, পজিটিভ আর নেগেটিভ। একদম, দুটো টার্মিনাল হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। নেগেটিভ। ঠিক আছে ভাই? তাহলে ক্যাপাসিটার হচ্ছে আমার, নবেন্দু তুই তো এসব জিনিস জানিস মোটামুটি, তাই কি না? মোটামুটি দা। এর যে অ্যাক্রস এর ভোল্টেজ তৈরি হয় সেটাকে ভি দিয়ে ডিনোট করা হয়। এর যে ক্যাপাসিট্যান্স সেটাকে যদি আমরা সি দিয়ে হুম। ডিনোট করি, আর এর মধ্যে যে পরিমাণ চার্জ গেছে তাকে হ্যাঁ। যদি কিউ দিয়ে ডিনোট করি, কিউ হচ্ছে চার্জ, ভি হচ্ছে আমার ভোল্টেজ, সি হচ্ছে আমার কি? ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্সের ইউনিট কেউ জানিস? ফ্যারাড। হুম? তাহলে সি, ফ্যারাড, ফ্যারাড। হ্যাঁ যেটা সি আসবে আমার সেটা হবে কিউ বাই ভি। অথবা এখান থেকে তুই লিখতে পারবি, যদি কিউ লিখিস, কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি। বিশাল ইম্পর্টেন্ট জিনিস। যদি আমি ইউনিটের কথা বলি, এই ক্যাপাসিট্যান্সের ইউনিট কি? ক্যাপাসিট্যান্সের ইউনিট হচ্ছে ফ্যারাড বা ফ্যারাডে। ফ্যারাড, ফ্যারাড। হ্যাঁ। ঠিক আছে? ফ্যারাডই বল, ফ্যারাডে বলতে হবে না। আগের হুম সেমিস্টারে হুম। ফ্যারাডে পড়িয়েছিলাম, মনে আছে? ওই সেই ফ্যারাড। হুম, ভাই ফ্যারাডে কাকা তুই কি বলছিস, ওই হচ্ছে আসল খিলাড়ি। ও। আসেনি পরীক্ষা। আসেনি আর কি করা যাবে, যাই হোক। ও সব বাদ দে, পুরোনো দিনের কথা।
যাক এর ইউনিটকে আমরা ফ্যারাড দিয়ে ডিনোট করি, তো বিশাল ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি। আর এই যে ভাই তুই কে বলছিল, সুমিত মনে হয় সম্ভবত, যে স্যার এর কোনো ইকুয়েশন এইটুকু জানলেই হবে। তোকে এখান থেকে পারমিয়াবিলিটি বের করতে দিতে পারে কখনো কখনো, বা এখান থেকে তোকে ভি বের করতে দিতে পারে, সি বের করতে দিতে পারে, চার্জ কতটা যাচ্ছে সেটাও বের করতে দিতে পারে। এত দূর পর্যন্ত মোটামুটি সবার ক্লিয়ার হয়েছে ভাইলো? হ্যাঁ হ্যাঁ স্যার, দাদা। জলের মতো। হ্যাঁ স্যার। আমি যা ভাই মোটামুটি পড়ানোর চেষ্টা করি যে একবার মোটামুটি দেখবি আর হয়ে যাবে, ঠিক আছে, চাপ হবে না বেশি। আশা করছি। দাদা একটু আগের পেজটা দেখি, লাস্টের দিকটা একটু বাকি ছিল। আচ্ছা আচ্ছা, প্যারালাল প্লেট বলা হয়, ক্যাপাসিটরকে আমরা প্যারালাল প্লেট বলি। কি বলি? প্যারালাল। হ্যাঁ হয়ে যাচ্ছে। ঠিক আছে, হুম, বোঝা গেছে ভাই? তাহলে সি ইকুয়ালস টু কিউ বাই ভি, এটা হচ্ছে ইকুয়েশন। ঠিক আছে, এই ইকুয়েশনটা ভাই তোদেরকে কি করতে হবে, মস্তকের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। আর এল ইকুয়ালস টু এন স্কোয়ার এ বাই এল। ঠিক আছে, এইটা বিশাল ইম্পর্টেন্ট ইকুয়েশন। হ্যাঁ, এই দুটো ইকুয়েশন কিন্তু ইম্পর্টেন্ট, এইটা আর এইটা। পড়ানো ভালো লাগে, যেটা নতুন আছিস ভাই, ঠিক আছে তো, মোটামুটি বোঝা যাচ্ছে তো নাকি? আমি ভাই চেষ্টা করি তোদেরকে একটু প্রেজেন্টিভ ভাবে পড়াতে, ঠিক আছে, এই কারণে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করি। অনলাইনে মানে অনলাইনে ইন কেস অনলাইনে যতটা সম্ভব বোঝানো যায়। আশা করছি তোরা বুঝিস। এসি আর ডিসি সিগন্যাল, এবার সবাই জানে ভাই এসি ডিসি। এসি কারেন্ট মানে অল্টারনেটিং কারেন্ট, আর ডিসি মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট। তাই তো? তাই তো নাকি? আমি তো তাই জানি রে ভাই। হুম হুম হ্যাঁ দাদা। মাঝে মাঝে তোদের চক্করে আমি নিজেই তো কনফিউজ হয়ে যাই ভাই, বুঝলি তো? যাদব ঠিক পাচ্ছি তো না ভুল পড়াচ্ছি? এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। আমাদের বাড়িতে যে কারেন্ট আছে সেটাকে আমরা কি কারেন্ট বলি খোকা? এসি। ঠিক আছে, এসি না ডিসি? আমাদের বাড়িতে যে কারেন্ট আছে এসি। এসি এসি এসি। আর যে এসি ভোল্টেজ, যে ভোল্টেজের ভ্যালুটা আমরা দেখি যে 230 ভোল্ট 50 হার্জ লেখা থাকে, আমাদের যে বাড়িতে যে সাপ্লাই আছে মোস্ট প্রবাবলি, কি কেস কি হলো রে? ওইটা আমাদের কি লেখা থাকে না, 230 ভোল্ট 50 হার্জ। এই যে 230 ভোল্ট লেখা থাকে আর এই 50 হার্জ, কোনটা কি? দাদা ওইটা 230 হচ্ছে যে ভোল্টেজ, আর 50 হার্জ হচ্ছে যে কতবার কারেন্ট মানে ওঠানামা করছে এটা। মানে হার্জ ফ্রিকোয়েন্সি তুই বলছিস, তাই তো? হার্জ, হ্যাঁ ফ্রিকোয়েন্সি। মানে কেসটা হচ্ছে কি না, 230 ভোল্ট যেটা ভোল্টেজের ভ্যালু, তো ভোল্ট ভোল্ট তো ভোল্টেজ দিয়ে করা হয়। তো এইটা আমাকে কেউ যদি কারো নলেজে এসে থাকে, আমাকে কেউ একজন বল এটা কোন ভ্যালু, আরএমএস, পিক, না অ্যাভারেজ? কেউ বলতে পারবি আমাকে? অ্যাভারেজ। নবেন্দু বলতে পারবি? ও বলছে ভাই কেউ একজন বলছে অ্যাভারেজ ভ্যালু। তোর নাম কি খোকা? কে? দা ভাই বল আরজিস না ভাই। অর্জিস, তাই তো? আরজিস আরজিস, ঠিক আছে, অর্জিস, কোনো অসুবিধা নেই, তুই ট্রাই তো করতেই পারিস, তুই কি জেনে বসে আছিস নাকি সবকিছু? আর এটাকে বলে হুম ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, যেটাকে আমরা এফ দিয়ে ডিনোট করি। ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্জ। আরএমএস ভ্যালু, পিক ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালু। আরএমএস ভ্যালু, পিক ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালু, এর মধ্যে যে 230 ভোল্ট লেখা থাকে ভাই ভালো করে শুনে রাখ, যেটা আমরা 230 ভোল্ট দেখি সেটা কি ভ্যালু? আরএমএস ভ্যালু। কি বললাম? 230 ভোল্টটা পিক ভ্যালু মানে যেটা হাইয়েস্ট আসে। না ভাই, পিক নয়, এটা আরএমএস, ঠিক আছে? আরএমএস ভ্যালু হচ্ছে যেটা ভ্যালু আছে, ভি আরএমএস ইকুয়ালস লেখা হয় ভিএম বাই রুট। কি বললাম? ভি আরএমএস ইকুয়ালস টু লেখা হয় ভিএম বাই √2। এটা হচ্ছে আমার আরএমএস এর ইকুয়েশন। ভিএমটা হচ্ছে পিক ভ্যালু ভাই। তুই যে বলছিস কথাটা শুনে নে, ওটাকে যদি √2 দিয়ে আমরা ভাগ করি তাহলে আমার যেটা ভ্যালু আসবে সেটা আমরা আরএমএস হিসেবে দেখি, যেটা এসিতে তোরা পুরোপুরি ক্লিয়ার এই জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখ, এখনই অত ডেপথে যাওয়ার দরকার নেই,
যতটুকু মোটামুটি জানলে কাজ চলে যাবে সেটুকুই জান। এসি যখন পড়াবো, অল্টারনেটিং কারেন্ট পুরো চ্যাপ্টার আছে, তখন এই জিনিসটা ইজিলি ক্লিয়ার আপ হয়ে যাবে। কি বললাম বোঝা গেছে? এটা জেনে রাখবি যে 230 ভোল্ট যেটা আছে সেটা আমাদের আরএমএস ভ্যালু আছে, পিক ভ্যালু নয়। কি বললাম বোঝা গেছে? এরপর যেটা, এটা যদি আমি টাইম টি দিই আর এটা যদি কারেন্ট দিই, তাহলে আমার এসি সিগন্যাল কেমন দেখতে হয়? এইরকম, তাই তো? এটা কি ওয়েভ খোকা? এটা হচ্ছে সাইন ওয়েভ। কিসের মতো দেখতে হলো বলবি তো? ওরে দাদা কি এঁকেছো? সাইন ওয়েভের মতো। ভালো আঁকা আছে? ঠিক আছে, ধন্যবাদ ভাই। বিশাল এঁকেছো। হ্যাঁ, তাহলে এই যে একটা সাইকেল কমপ্লিট করতে যে সময় লাগে, দেখ এইখান থেকে শুরু করে উদ্দীপন এইখান পর্যন্ত আসতে ওর যতটা টাইম হুম। লাগে, একটা সাইকেল পূর্ণ হলো। আবার দেখ একইভাবে যেতে শুরু করছে, আবার একই যাবে এরম চলতে থাকবে। এটাকে বলে সাইন ওয়েভ, ঠিক আছে? আর একটা সাইকেল কমপ্লিট করতে যে টাইম লাগে সেই টাইমকে বলে টাইম পিরিয়ড। কি বলে? টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে কতটা টাইম লাগছে। আর এই যে ফ্রিকোয়েন্সি লিখেছি এফ, ফ্রিকোয়েন্সি এফ ইকুয়ালস টু 1/t হয়। কি হয়? 1/t। তাহলে আমাকে যদি এখান থেকে টাইম পিরিয়ড বের করতে বলে t ইকুয়ালস টু 1/f, তার মানে হয়ে যাবে 1/50। তার মানে কি হবে? 0.02। তার মানে ও 0.02 সেকেন্ডে একটা সাইকেল কমপ্লিট করছে। আর ফ্রিকোয়েন্সি 50 হার্জ মানে এই এত সেকেন্ডে 50 বার ঘুরছে। কি বললাম, বোঝাতে পেরেছি না পারিনি? টাইম পিরিয়ড মানে হচ্ছে একটা সাইকেল কমপ্লিট করতে কত সময় লাগে। একটা সাইকেল কমপ্লিট করতে কত সময় লাগে সেটাকে আমরা টাইম পিরিয়ড বলি। এসি ওয়েভ একটা সাইকেল কমপ্লিট করতে কত সময় নেয়, দিস ইজ নোন অ্যাজ টাইম পিরিয়ড। বোঝা গেছে? খোকা? সবাই বল, বুঝতে পারলি কি বললাম? এই যে একটা সাইকেল, এইটা একটা সাইকেল কমপ্লিট করছে রে ভাই, এই যে একটা এখান থেকে এতটা এলো, এইটা টাইমটা কমপ্লিট করতে যে টাইম লাগে, দিস ইজ নোন অ্যাজ টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড হচ্ছে ফ্রিকোয়েন্সির উল্টো। কি বললাম? ফ্রিকোয়েন্সির রেসিপ্রোকাল হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড টি সমান আমি লিখতে পারি 1/f। তাহলে এফ এর ভ্যালু হচ্ছে 50 হার্জ। তাহলে 1/50 যদি আমি করে দিই তাহলে যেটা আসবে 0.02, দিস ইজ টাইম পিরিয়ড। তার মানে একটা সাইকেল কমপ্লিট করতে 0.02 সময় লাগছে, সেকেন্ড সময় লাগছে। আর ওই টাইমের মধ্যে এক সেকেন্ডে সে কতগুলো সাইকেল কমপ্লিট করতে পারবে? 50। কি বললাম? 50 বার ঘুরতে পারবে। কথাটা কি বলছি বুঝতে পারছিস? ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, তার মানে প্রতি সেকেন্ডে কতবার সাইকেল কমপ্লিট করতে পারবে সেটাকে হিসাব করা হয় ফ্রিকোয়েন্সি দিয়ে। তাহলে প্রত্যেক সেকেন্ডে সে কতবার সাইকেল কমপ্লিট করবে? 50 টাইমস। কতবার? 50 বার। কি বললাম, বোঝা গেছে? ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সির বাংলা কথা হচ্ছে কম্পাঙ্ক। কি বলে? কম্পাঙ্ক। টাইম পিরিয়ডের হুম। বাংলা হচ্ছে পর্যায়কাল। ভাল লাগছে নাকি লাগছে না বল? হ্যাঁ দাদা বিশাল লাগে। বিশাল লাগছে তো? ঠিক। এইটুকুই আপাতত জান, মোর দ্যান ইনাফ। অনেক কিছু তার মানে জেনে গেছি। ফ্রিকোয়েন্সি জান। কোনো ছেলের কোনো মেয়ের মনে যদি প্রশ্ন থাকে ভাই, আমাকে নির্দ্বিধায় বলতে পারিস। আমার প্রশ্ন আছে দাদা। হ্যাঁ হ্যাঁ, বল সন্দীপ। বলছি আমাদের বাড়িতে এসি কারেন্ট আসে, হুম। আর আমরা ডিসি কারেন্টেও তো ফ্যান চালাতে পারি, কিন্তু ওটাতে নাকি কয়েল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কারণ এটাই তো? এদের শোন না, কারণ এদের যে কনফিগারেশনটা করে রেখেছে না, ও ডিসিতে চলবে বলে। কি বললাম বুঝতে পেরেছিস তুই? আর কয়েলের মধ্যে দিয়ে তুই ডিসি পাঠাতে পারবি না, যেটা তুই ট্রান্সফর্মার গিয়ে পড়বি। কি বললাম বুঝতে পেরেছিস? ও কয়েলে দেখ ভাই, যখন ট্রান্সফর্মার পড়বি তুই বুঝবি কেসটা, যে ডিসির এর একটা ফ্রিকোয়েন্সি আছে যেমন 50 হার্জ, ডিসির কোনো ফ্রিকোয়েন্সি হয় না, কনস্ট্যান্ট, তাই তো? হ্যাঁ। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যখন তুই মানে কারেন্টটা ওর মধ্যে দিয়ে ফ্লো করাবি, তো ওর মধ্যে দিয়ে কয়েলটা পুড়ে যাবে, কারণ ওর যে কারেন্টের ভ্যালু হবে না, ওটা ইনফাইনাইট টাইমস বেড়ে যাবে। তোকে যখন ট্রান্সফরমার পড়াবো যে ট্রান্সফরমার কেন এসি সাপ্লাই দেওয়া হয়, কেন ডিসি দেওয়া হয় না, তখন জিনিসটা তোর পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছিস? ওর মধ্যে তো স্টেপ ডাউন স্টেপ আপ থাকে না একদম। ট্রান্সফরমার? এটা তো ভাই অনেক পরের গল্প, স্টেপ আপ স্টেপ ডাউন, ঠিক আছে?
ওর মধ্যে কেন এসি সাপ্লাই দেওয়া হয় এটা হচ্ছে প্রথম গল্প। ট্রান্সফরমারে এসি দেওয়া হয় কারণ ট্রান্সফরমার হচ্ছে একটা কয়েল। ওটা বলতে গেলে সন্দীপ একটু এসব জিনিস পর, তারপর যখন ট্রান্সফরমার মেশিন পড়াবো তখন জিনিসটা আলোচনা করে দেবো, ঠিক আছে? ঠিক আছে তুই দাদা। এটুকু মাথায় রাখ যে আমাদের বাড়ির যা ইকুইপমেন্ট আছে এসিতে চলার মতো তৈরি করা হয়েছে, কারণ আমাদের ঠিক আছে সাপ্লাই এসিতে আছে, ডিসিতে মানে চালানোর মতো কনফিগারেশন করা নেই। তবে কিছু কিছু সময়ে এসি ডিসি বোথ তুই করে রাখতে পারিস। এবার তুই ব্যাটারি, তো তুই যে ইনভার্টারের ব্যাটারি কানেক্ট, যে ব্যাটারিটা তুই কানেক্ট করিস বাড়িতে, এটার সাথে তুই ইনভার্টার লাগিয়ে দিস। ইনভার্টার কি করবে, ডিসি কে এসি করে তবে পাঠাবে, তাই তো? যে ব্যাটারি হ্যাঁ সেট হ্যাঁ আপটা থাকে, ধর কারেন্ট চলে গেছে, তোর ব্যাটারি আছে বাড়িতে বড় বড় টিবিউলার ব্যাটারি কিনে রেখেছিস তুই, যাতে কারেন্ট চলে গেলে পাখা ঘোরে, তোর ফোন চার্জ হয়, তুই কথা বলতে পারিস কারোর সাথে বা রিলস দেখতে পারিস, তাই তো? ধর 10 ঘন্টা কারেন্ট নেই, তুই চার্জ করবি, কি করে করবি? সেই জন্যই ইনভার্টার লাগানো থাকে। ইনভার্টার কি করে না, ব্যাটারি তো সবসময় ডিসি দেবে, ও ডিসি কে এসিতে কনভার্ট করে দেবে, ঠিক আছে? ওসব বড় জিনিস, অত দূরে গিয়ে লাভ নেই। ডিসি সিগন্যাল কি জিনিস না, এটা একটা ডাইরেকশনেই ফ্লো করবে। কি বললাম? একটা ডাইরেকশনই ফ্লো করবে। একটা এইরকম ফ্লো করতে পারে, আমি দেখাতেই পারি, পারি কি পারি না? সিঙ্গেল ডাইরেকশন, তাই তো? একদম সিঙ্গেল ডাইরেকশন। এবার তুই আমাকে বলতে পারিস, দাদা তুমি কেন এরকম সোজা দেখালে, তুমি তো এরকম দেখাতে পারতে। এটাও ডিসি, কারণ কি, ডিসি একটাই ডিরেকশনে ফ্লো করবে, এর মতো নয় এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ, এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ। দেখ ভাই জিনিসগুলো ক্লিয়ার কতটা হচ্ছে কিনা, কনসেপ্ট ক্লিয়ার কর ভাই, দেখবি তারপর। বুঝতে পারছিস তো ভাই লোক? এর একটাই ডিরেকশন আছে রে খোকা, এর শুধু পজিটিভ থাকলে পজিটিভ, অথবা তুই যদি আর আমাকে, নেগেটিভ? হ্যাঁ তুই যদি বলিস যে দাদা তুমি সব পজিটিভ দেখাচ্ছ কারণ তোমার কি নেগেটিভের সাথে কিছু সমস্যা আছে, তখন আমি নেগেটিভ দেখে দেবো। ও একটাই ডিরেকশন, হয় পজিটিভ না হয় কি ভাই নেগেটিভ। নেগেটিভ। এর ওর দুটো ডিরেকশন নয়, নেই, ওর কোনো ফ্রিকোয়েন্সি নেই, এ একটাই ডিরেকশনে যাবে। কি বললাম বোঝা গেছে ভাই? হুম। ভাল- একদম স্যার। হ্যাঁ, অনেকের এটা কনফিউশন আছে, এইরকম এইরকম যদি কেউ দেখে ফেলে চোখে, কারোর যদি চোখে এইরকম ডায়াগ্রাম পড়ে যায়, সে শালায় ওটাকে এসিতে টিক মেরে আসে। আমি জানি এরকম ম্যাক্সিমাম ছেলে করে, ঠিক আছে? কিন্তু এসি তো ভাই নয় এটা। এসি হলে ওর দুটো ডিরেকশন থাকতো, একটা পজিটিভ একটা নেগেটিভ। এইখানে আমি যে কটা এঁকেছি সব কি এসি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি না মজা পাস আমার কাছে পড়ে, তারপর আমি বলি। কেউ আছে এমন যে এখনো পর্যন্ত যতদূর পড়েছি কিচ্ছু বুঝতে পারে না? এমন কেউ আছে যে কিচ্ছু বুঝতে পারে না ভাই, না কিছু কিছু বুঝতে পেরেছি জিনিস? বল রে, নতুন ছেলেপেলের একটু বল, কারণ পুরোনো ছেলেপেলেরা বুঝতে পারছে, আমি বুঝতে পারছি। কেউ বল ভাই, যারা যারা বললি আমরা স্যার নতুন, তারা বল কিছু, যে বুঝতে পারছি। আরে সৌরদীপ ভাই কিছু বল, স্যার কিছু জিজ্ঞেস করছি, থাকলে বল। হুম, হ্যাঁ স্যার বুঝতে পারছি, অ্যাকচুয়ালি স্যার লিখছিলাম এটা। তোকে কিচ্ছু করতে হবে না যখন পড়াবো, তাকে বোঝ। ভাই ভালো পড়া করে। হয়ে গেলে সব দেখবি পিডিএফ দেখবি প্রোভাইড হয়ে গেছে। তোকে লেকচারও দেওয়া হবে, এই যে আমি যে যে জিনিসটা আমি বানিয়েছি তোদের দেবো বলেই বানিয়েছি, আমি বাড়িতে সাজিয়ে রাখবো বলে বানাইনি, ঠিক আছে? কিচ্ছু তোকে হেডেক নিতে হবে না যখন আমি পড়াবো। কি বললাম বুঝতে পেরেছি ভাই? কোনো চাপই নেই তো, তুই শুধু খালি শুনবি। বুঝতে না পারলে বল। হ্যাঁ একদম, শুধু বুঝতে না বলে তুই বল যেখানটা দাদা বুঝতে পারছি না। পিরিয়ডিক না স্যার সিগন্যাল মানে বুঝতে কি? পারছি। ঠিক আছে, পিরিয়ডিক সিগন্যাল মানে কি? আ পিরিয়ডিক সিগন্যাল ইজ আ সিগন্যাল দ্যাট রিপিটস ইটসেলফ আফটার আ ফিক্সড টাইম ইন্টারভ্যাল। তার মানে কি বলছে, এ একটা টাইম ইন্টারভাল পর পর রিপিট মারে, এটাকে আমরা কি বলবো ভাই? পিরিয়ডিক সিগন্যাল। কি সিগন্যাল? পিরিয়ডিক সিগন্যাল, ঠিক আছে? তুই শর্টও তো আঁকতে পারিস এরকম এরকম ভাবে। এগুলো কিন্তু এসি আঁকছি ভাই, মাথায় থাকে জানো, দুটো টার্মিনালই আছে, প্লাসও আছে
মানে এসি। হ্যাঁ, এইটা যেন ভাই কোনোদিন মাথায় মানে বাইরে না যায়, পুরোটা যেন মাথায় ঢুকে থাকে, ঠিক আছে? পিরিয়ডিক সিগন্যাল এটা অবশ্যই, কারণ কি এ দেখ এইখানে শুরু হয়েছে, এইখানের পর আবার রিপিট, একই টাইম বরাবর আগেরটা যেমন দেখালাম, এ যেমন রিপিট হচ্ছে একই শেপে চলতেই থাকছে। কি বললাম, বোঝা গেছে? এরও একই কেস ভাই, এ আসছে আবার যাচ্ছে আবার একই, মানে কি বলছি ভাই, বুঝতে পারছিস কথাটা আমার? একটা নির্দিষ্ট টাইম অন্তর রিপিটেশন একই থাকবে। কি বললাম, বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? এত ভালো করে বলার চেষ্টা করছি, বোঝ। একটা নির্দিষ্ট মানে টাইম, স্যার যেমন করে যাবে তেমন করে ফিরে আসবে। একদম তাই তো হচ্ছে রে ভাই, দেখ না এই একই জিনিস চলতে থাকছে, তো কোনো শেপের পাল্টেছে কি? না না না, পাল্টাতে নেই। এরপর হচ্ছে নন পিরিয়ডিক, যার কোনো শেপ নেই। নন পিরিয়ডিক তার মানে কি, কোনো পারফেক্ট শেপই নেই ভাই। এইখান দিয়ে শুরু করতে পারে, এরম এরম নামবে, হ্যাঁ, যে কোনো শেপই নেই এর। কি বললাম, একটু বেশি উল্টো হয়ে গেছে। যাক, কোনো শেপ নেই, এরকম কানেকশন তোকে আঁকতে হবে, ডায়াগ্রাম তোকে আঁকতে হবে। এবার ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না জিনিসপত্র? অসুবিধা নেই, একদম ঠিক আছে। একটা সময় হ্যাঁ অন্তর দাদা, বোঝা যেটা যাচ্ছে। রিপিট করে সেটাকে বলি পিরিয়ডিক, যার টাইমের অন্তর কোনো রিপিটেশন নেই, যেমন একটা এইরকম সিগন্যাল হার্ট বিটের মতো, দিস ইজ আ নন পিরিয়ডিক সিগন্যাল। অ্যাম্পিয়ার ড্রপ হচ্ছে ওরম হয়তো, হ্যাঁ, কি বলছিস? অ্যাম্পিয়ার ড্রপ হলে ওরম হয়তো, ওরম একদম ধরে একদম, সিগন্যালটা হতে দেখো। হতে পারে, হতেই পারে, ঠিক আছে? আর মানে রিপিট করছে না টাইম অন্তর, ঠিক আছে? ও যেটা করার কথা ছিল সেটা করছে না। বুঝতে পেরেছিস আশা করছি? হুম। ঠিক আছে। এরপর আসছে ভোল্টেজ আর কারেন্ট সোর্স। এবার ভাই বেশিরভাগ ছেলেপিলেরাই জানে যে ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স কি। যে ভোল্টেজ আমাকে দেবে সেটাই আমার ভোল্টেজ সোর্স, আর যে আমাকে কারেন্ট দেবে সেটাই আমার কারেন্ট সোর্স। তাহলে একটা ডিসি ভোল্টেজ সোর্সকে আমি কিভাবে ডিনোট করি ভাই? একটা প্লাস এন্ড একটাকে মাইনাস, এটাকে আমি কি বলবো, ডিসি ভোল্টেজ সোর্স, তাই নাকি? হুম। একদম। তারপর যখন আমি একটা এসি ভোল্টেজ সোর্সকে আমি দেখাবো, এটাকে বলবো, এর এদিকটা আবার মাইনাস হয়ে যেতে পারে, এদিকটা আবার প্লাস হয়ে যেতে পারে। এসির কোনো ডিরেকশন হয় না, সবাই জানে এটা। এসির পজিটিভ যেটা টার্মিনাল থাকবে কিছুক্ষণ পর সেটা কি টার্মিনাল হয়ে যাবে ভাই? কি টার্মিনাল? নেগেটিভ। হ্যাঁ, ঠিক আছে। আর ভাই কারেন্ট, একবার পজিটিভ একবার নেগেটিভ, পজিটিভ। একদম ভাই, একদম ঠিক কথা বলছিস তুই। একবার পজিটিভ একবার নেগেটিভ, এই জন্য তো একদম পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল। একদম একদম। সেই জন্যই ডিরেকশনের কোনো ঠিক নেই, যেমন ডিসির একদিকটা ফিক্স থাকে পজিটিভ, এসির ক্ষেত্রে ওরকম ফিক্স হ্যাঁ থাকে না। হ্যাঁ। কি বললাম, বোঝা যাচ্ছে? তাহলে এবার কারেন্ট সোর্সেরও এরকম ব্যাটার আছে। এবার কারেন্ট সোর্সকে দেখ ভাই, কারেন্ট সোর্স তুই মেনলি এইভাবে দেখিয়ে দিতে পারিস, এইভাবে দেখাবি, এর ভিতরে একটা অ্যারো দেখাবি। কি দেখাবি? অ্যারো। কি বললাম, বোঝা গেছে? এটা হয়ে যাবে আমার কারেন্ট সোর্স। কি বললাম, বোঝা গেছে ভাই? কারেন্ট সোর্স ডিসি এসির ক্ষেত্রে খুব একটা ডিফারেন্স হয় না, তুই এইভাবে দেখিয়ে দিবি, কাজ হয়ে যাবে। যেদিকে অ্যারোর মাথা থাকবে সেই দিকটা প্লাস, আর যেদিকে অ্যারোর নিচের দিকটাকে আমরা কি বলবো ভাই? কি বলবো রে? মাইনাস। মাইনাস। এটাকে কারেন্ট সোর্স বলে, ঠিক আছে? বোঝা গেছে? কি বললাম, বোঝা গেছে ভাই? ডিসি ভোল্টেজ সোর্স হলে হুম একদিকটা প্লাস একটা মাইনাস ফিক্সড, এসি ভোল্টেজ সোর্স হলে এরকম ভিতরে একটা ঢেউয়ের মতো সাইন আসবে, আর যখন কারেন্ট সোর্স হবে অ্যারো দিয়ে ডিনোট হবে। তো এসি ডিসি তোকে বলে দেওয়া থাকবে যে এসি, এসি কারেন্ট, ডিসি কারেন্ট, ঠিক আছে? শুধু প্লাস মাইনাসের ডিরেকশন পাল্টে যাবে।
ডিসি মানে ফিক্সড, এই দিকটা প্লাস এদিকটা মাইনাস, কিন্তু এসি যখন হবে তখন এদিকটা প্লাস আছে, কিছুক্ষণ পর এদিকটা আবার মাইনাস হয়ে যাবে, এদিকটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে? হুম এরপর যেটা আসছে সেটা হচ্ছে আইডিয়াল ভোল্টেজ আর কারেন্ট সোর্স। আইডিয়াল ভোল্টেজ সোর্স জিনিসটা কি তুই বলতে পারবি? যে ভোল্টেজ সোর্সের আইডিয়াল মানে কি, যেটা কখনো পসিবল নয়, কি বললো? আইডিয়াল। তুই আমার একটা কথা বল ভাই, যে জিনিসটা আমরা আইডিয়াল ধরে চলি, যেমন আইডিয়াল গ্যাস, পিভি ইকুয়ালস টু এনআরটি, আইডিয়াল গ্যাসের গ্যাস সমীকরণ, তাই তো? আর আরটাকে কি বলি? গ্যাস ধ্রুবক। তার মানে কি, যে জিনিসগুলো আমরা ধরি সেগুলো আইডিয়াল। আইডিয়াল মানে হচ্ছে সেটা পসিবল নয়। নেতাজি সুভাষচন্দ্র বোস একটাই ছিল, আর পসিবল নয় কেউ নেতাজি সুভাষচন্দ্র বোস হবে। অবশ্যই। হ্যাঁ, ওইটা হচ্ছে আইডিয়াল। মেসি বলিস, পাগল কোন? তুই মেসির কথা বল, মেসি একটাই আছে, হুম ঠিক আছে? স্যার মেসি আর কিছু হবে আইডিয়াল না। ভোল্টেজ সোর্স বলতে কি একটা কনস্ট্যান্ট লিমিটে দাদা রেল্যান্ডো কারেন্ট ফ্লো হচ্ছে সেইটাকে বোঝাচ্ছে কি? একদম রোনাল্ডো। একদম। তার মানে কি, আইডিয়াল ভোল্টেজ সোর্স ওর যেটা বলছে ভুল কিছু বলে না, ঠিক আছে? যে কনস্ট্যান্টলি ভোল্টেজ যেটা দেওয়ার কথা সেটা দিয়ে রাখবে, 230 ভোল্টই দেবে, কখনো আপ ডাউন হবে না। কি বললাম বুঝতে পেরেছিস? আইডিয়াল ভোল্টেজ সোর্সের যদি আমি এটাকে এইভাবে দিক দেখাই, সায়ন্তি যেটা বলছে ভুল কিছু বলছে না, ও বলছে যে ভোল্টেজ রিমেন্স কনস্ট্যান্ট, তাই তো রে শান্তি? এটাই বললি তো, যে ভোল্টেজ হ্যাঁ স্যার। রিমেন্স কনস্ট্যান্ট। ঠিক আছে? এখানে ডেফিনিশনও তাই লেখা আছে, and ideal voltage source is a source that keeps its voltage constant no matter how much current is drawn from it. তুই কতটা কারেন্ট টানছিস এটা থেকে, সেটা এর কাছে কোনো ম্যাটার নয়। ও কি করবে ভাই? ও সবসময় আমার ভোল্টেজটাকে কি রাখবে? কনস্ট্যান্ট রাখবে। আর যার ইন্টারনাল রেজিস্ট্যান্স আমার হবে 0। কি হবে? ইন্টারনাল রেজিস্ট্যান্স হয়ে যাবে আমার 0 ওহম। ঠিক আছে? ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে বাইরের কোনো রেজিস্ট্যান্স নয় ভাই উদ্দীপক, এর সোর্সটার ভিতরের রেজিস্ট্যান্স। কি বললাম? এই সোর্সটার ওটা ভিতর, ভিতরে থাকে হ্যাঁ, সোর্সটা। এবার সোর্সটার ভিতরের রেজিস্ট্যান্স, একদম ভিতরের যে রেজিস্ট্যান্স থাকে সোর্সটার, সেইটাকে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স বলি। একটা হুম হুম ব্যাটারি দিয়ে হুম তুই ধর খেলনা গাড়ি চালাচ্ছিস, পেন্সিল ব্যাটারি দিয়ে, ওটা একটা হুম ডিসি হুম সোর্স তো, হুম হুম ওর নিজের তো একটা রেজিস্ট্যান্স আছে। প্রত্যেক মানুষের, হ্যাঁ প্রত্যেক মানুষ বল, প্রত্যেক যাই বল, ওর নিজের তো একটা কিছু ক্ষমতা আছে রে ভাই। হুম যেমন কেউ ভালো খেলতে পারে, কেউ ভালো পড়াশোনা করতে পারে, ঠিক আছে? প্রত্যেকের একটা একটা করে গুণ আছে। তেমনই ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে এর ভিতরের একটা রেজিস্ট্যান্স, যেটা ওর মধ্যে রেজিস্ট্যান্স নেই ভাই, মানে ও কিছুই সহ্য করতে পারবে না, এরকম ব্যাপার। মানে রেজিস্ট্যান্সই নেই ওর, আচ্ছা। মানে ওর কিছু লস হবেই না, ভিতরে ভিতরে কিছু লস নেই ওর। কি বললাম বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ ইন্টারনাল রেজিস্ট্যান্স শুনতে মনে হচ্ছে ওর ভিতরে কিছু লস হচ্ছে না, এই জন্যই তো ভোল্টেজ ভাই কনস্ট্যান্ট দিচ্ছে ওর। তুই আমায় একটা কথা বল, যে বুঝতে পারিস নি, বোঝার চেষ্টা কর, যে 230 ভোল্ট আমি বলছি যদি দিয়ে থাকে, সবসময় কনস্ট্যান্ট 230 ভোল্ট দিচ্ছে। কখন দিচ্ছে? যখন ওর ভিতরে কিছু ড্রপ হচ্ছে না। কি বললাম বুঝতে পেরেছিস? যদি ভিতরে ওর একটা রেজিস্ট্যান্স থাকতো, তাহলে ভিতরে একটা ড্রপ হতো, হতো কি না? তাহলে 230 কমে যেত। কমে যেত, তাহলে 230 ভোল্টটা দিতে পারতো না। কি বলছি বুঝতে পারছিস তো কথাটা আমার? হ্যাঁ 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 এটাই হচ্ছে বুঝেছি। গল্প, বুঝতে পারলি তো? আর কিছু না। তাহলে এখানকার কি পয়েন্টস কোনগুলো? এগুলো হচ্ছে কি পয়েন্টস। কি পয়েন্টস মনে হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট নোটেবল পয়েন্ট, যে ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে আর ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে কত ওহম? 0 ওহম। মাথায় থাকবে তো? এটা আমি হ্যাঁ আইডিয়ালের ক্ষেত্রে বললাম, প্র্যাকটিক্যাল হলে কিন্তু উল্টো কেস হতো, ঠিক আছে? তাহলে তারপর হচ্ছে আইডিয়াল কারেন্ট সোর্স। আইডিয়াল কারেন্ট সোর্স কি করে? সাপ্লাইজ দ্য কনস্ট্যান্ট কারেন্ট। যেমন আইডিয়াল ভোল্টেজ সোর্স আমার কি করতো, সায়ন্তী বললো যে ভোল্টেজ সাপ্লাই দেয়, আর তাহলে আমার আইডিয়াল কারেন্ট সোর্স কি করবে? আইডিয়াল কারেন্ট ফ্লো করাবে, তাই তো? তার মানে কনস্ট্যান্ট কারেন্ট আমার ফ্লো করবে। কারেন্ট সোর্স যেখানেই আঁকবি এরও দিয়ে থাকবে, ঠিক আছে?
তাহলে এর আমার কি পয়েন্টস কি কি হবে? এর আমার কি পয়েন্টস হবে? প্রথম কি পয়েন্ট কি হবে? কারেন্ট রিমেন কনস্ট্যান্ট, তাই তো নাকি? তার সাথে কি হবে? ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে। আগেরটায় যখন 0 হয়েছিল এটা কি হবে রে? কি বলতে পারবি? কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি হবে? বলতে পারবি না? ইনফাইনাইট। এর ভিতরের রেজিস্ট্যান্স যদি আমার ইনফাইনাইট হয় তবেই তো আলটিমেট কাজটা হবে। কি বললাম বুঝতে পেরেছিস? বোঝার চেষ্টা কর। ও কখন কনস্ট্যান্ট কারেন্ট দেবে? কনস্ট্যান্ট কারেন্ট ও তখন তখনই দেবে যখন এর ভিতরের রেজিস্ট্যান্সটা ইনফাইনাইট হবে। আগেরটার যখন 0 ছিল তার মানে ভিতরে ভোল্টেজ ড্রপ হচ্ছে না। কি বললাম বুঝতে পেরেছিস ভাই? কারণ রিলেশনটা কি? এটা যদি কারেন্ট সোর্স হয় V ইকুয়ালস টু I আর I ইকুয়ালস টু কি? V বাই R। রেজিস্ট্যান্স যদি ইনফাইনাইট হয় তাহলে কারেন্টের ভ্যালু কত হবে? V বাই ইনফাইনাইট, তার মানে 0। কি বললাম বুঝতে পারছিস কি না? কারণ ইন্টারনালি কারেন্ট যেন লস না হয় সেই কারণে আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স কত থাকে? ইনফাইনাইট। বুঝতে পেরেছিস না পারিসনি? কনসেপ্ট বুঝলি না এখনো পর্যন্ত জিনিসটা? হ্যাঁ হালকা স্যার, বুঝতে বুঝছিলাম। পেরেছি। যদি খুব বেশি মাথা ঝনঝন করে তুই এটা মাথায় রাখবি যে ভোল্টেজের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হয়? 0। তাহলে কারেন্টের ক্ষেত্রে হয়ে যাবে আমার ইনফাইনাইট। ইনফাইনাইট। ঠিক আছে তো? এইভাবে মনে রাখতে হ্যাঁ। পারবি আশা করছি। আর ভোল্টেজের ক্ষেত্রে কনস্ট্যান্ট ভোল্টেজ, কারেন্টের ক্ষেত্রে কনস্ট্যান্ট কারেন্ট। ওই নিয়ে দ্যাটস কোনো ইট। চাপ নেই। ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে ম্যাটার। কি বললাম বুঝতে পেরেছিস? হুম হুম হুম। কারেন্ট ভোল্টেজ তো সবসময় রিমেন্স কনস্ট্যান্টই থাকবে। ঠিক আছে, প্রথম ক্লাস ভাই, বেশি লেন্দি করবো না। প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্সটা বলে দিই, বলে আজকের মতো ইতি করে দেবো। কি বলিস? তারপর পরের দিন সোর্স ট্রান্সফরমেশন এসব দেখাবো, নাহলে আজকে সব বলে দিলে মুশকিল হয়ে যাবে। তাহলে আইডিয়াল জিনিসটা বোঝা গেছে তো কি বললাম? হ্যাঁ দা। হুম। তাহলে প্র্যাকটিক্যালে আসছি এবার। এবার প্র্যাকটিক্যালি মানে যেটা হয়ে থাকে নর্মালি, কি বললাম? এটা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স যেটা থাকে, কি থাকে ভাই? তাহলে একটু দেখতে হবে জিনিসটা। প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যখন ভোল্টেজ সোর্স আমি ইউজ করবো তার মানে কি? প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে কি হবে রে? তখন ওর একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে না? থাকবে না? থাকবে তো? যদি আমি এইভাবে তখন থাকবে। একদম আমি যদি ড্র করি, এইটা ধরো ভোল্টেজের কি ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা ভোল্টেজ সোর্স লাগিয়েছি, এর সাথে একটা কি লাগিয়েছি ভাই? লোড রেজিস্ট্যান্স। কি লাগিয়েছি? লোড। তার মানে তুই এখানে পাখা টাকা চালাচ্ছিস। আর এটা হচ্ছে আমার কি রেজিস্ট্যান্স? ইন্টারনাল রেজিস্ট্যান্স। আর এটা হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে আমার ভোল্টেজ সোর্স। ঠিক আছে, ভিএস দিচ্ছি। বুঝতে পারছিস কিভাবে আঁকলাম? এই যে পুরো এরিয়াটাকে আমি দেখেছি, তোকে এটা কম মানে আমি বোঝানোর জন্য ভাই এঁকেছি, তোকে এটা মাথায় রাখতে হবে যে এই ভোল্টেজ সোর্সের রেজিস্ট্যান্স হচ্ছে এইটা RIN। কি বললাম? তাহলে কি পরিমাণ কারেন্ট এখানে ফ্লো করবে কেউ বলতে পারবি আমাকে? যদি I পরিমাণ কারেন্ট ফ্লো করে তাহলে তার ভ্যালু কত হবে বলতো দেখি? I equals to VS by RL. ও বলছে I ইকুয়ালস টু হবে VS বাই RL। আর ভাই ইন্টারনাল রেজিস্ট্যান্স আমি আগের বারটা বলেছিলাম যে ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 হবে, কিন্তু এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 তো নয় খোকা। এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, তার মানে এটাও অ্যাড হয়ে যাবে, তাই তো? এবার বুঝতে পেরেছিস কি কেসটা হয়? হ্যাঁ। এবার টার্মিনাল ভোল্টেজ আমি যদি ভি ধরি, যদি আমি লোড টার্মিনালের অ্যাক্রসে ভি হয় তাহলে ভি ইকুয়ালস টু কি হবে? তাহলে অতএব টার্মিনাল ভোল্টেজ ভি ইকুয়ালস টু আই কারেন্ট ইন্টু এর যে রেজিস্ট্যান্স আছে RL।
তাহলে I এর ভ্যালু কত বেরিয়েছে খোকা? I এর ভ্যালু কত বেরিয়েছে রে? VS বাই VS by RL plus R in. আর ইন, হ্যাঁ, আর ইন ইন্টু RL, তাই তো? অথবা তুই এটাকে এইভাবে সাজিয়ে লিখতে পারিস RL বাই RL প্লাস R ইনপুট ইন্টু VS। এটা হচ্ছে আমার কি এলো ভাই খোকা? টার্মিনাল ভোল্টেজ V। মানে এর অ্যাক্রসে ভোল্টেজ তুই তোকে কোনো কারণে বের করতে বলে তুই এটা এইভাবে বের করতে পারবি। বোঝা গেল? যাবো তো নাকি? বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। ঠিক আছে। ছেলেপেলেদের প্রথম দিনই বেশি ডিমোটিভেশনে চলে গেলে হবে না। আমি শুধু বেসিক পড়াচ্ছি, এখনো কিছু জিনিসে ঢুকিয়ে নি, ঠিক আছে? প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স, প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স সবসময় মাথায় রাখবি। ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফাইনাইট মানেটা কি? কারেন্ট সোর্সের ক্ষেত্রে বললাম যে ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফাইনাইট, তার মানে কি রে খোকা? তার মানে হচ্ছে যে আমার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা সিরিজে মানে অসীম অসীম। অসীম, তার মানে সিরিজে কানেকশন আছে না প্যারালালে? আমি যদি এটাকে কারেন্ট সোর্স বলি IS, এর সাথে যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কানেকশনটা আছে ওটা সিরিজে আছে নাকি আমার এর সাথে প্যারালালে প্যারালালে আছে, আছে? প্যারালালে। কেন প্যারালালে আছে? ওয়াই? সিরিজে আছে তো মনে হয়। না, ও যে যে বলছে প্যারালালে আছে ও কথাটা ঠিকই বলছে। প্যারালালে থাকলে না, তবেই তো না হবে ইনফাইনাইট। ঠিক কি না? কারেন্ট হ্যাঁ হ্যাঁ। আমি কারণ ইংলিশটা প্যারালাল হচ্ছে দুটো চলতেই থাকবে, কোনো জায়গায় গিয়ে তাদের মিড পয়েন্ট হয় না। প্যারালাল কানেকশন থাকলে যখন কারেন্টটা পাঠাচ্ছি, যখন সোজা পাথ পেয়ে যাচ্ছে এখানে শর্ট সার্কিট একটা, ধর এটা একটা আমি শর্ট সার্কিট টার্মিনাল ভোল্টেজ হচ্ছে V, এইখান দিয়ে যখন ও সোজা পথ পাবে, কেউ বাঁকা পথে কেন যাবে? কেমন বল? কেউ যদি একটা কেউ এক্স্যাক্টলি। এইখানে একটা ইনফাইনাইট রেজিস্ট্যান্স আছে, আমি জানি যে কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হয়, ইনফাইনাইট। ভাই তুই একটা রাস্তা দিয়ে যাচ্ছিস যেখানে একটা বড় খাদ আছে, সেই রাস্তা দিয়ে যাবি নাকি একটা ভালো পরিষ্কার রাস্তা আছে সেই রাস্তাটা দিয়ে যাবি? এখানে রেজিস্ট্যান্স ইনফাইনাইট, ইনফাইনাইট রেজিস্ট্যান্স মানে কি? তার মানে ভাই তুই ওখানে ফ্লো করার কোনো সিন নেই, তুই কারেন্ট ওখানে পাঠাতেই পারবি না। তাহলে কারেন্ট আমার কোন দিকে ফ্লো করে যাবে খোকা? সোজা বেরিয়ে যাবে, যাবে কি যাবে না? হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে এই পাথটা আমার তাহলে বেকার হয়ে গেল, তাই তো? যেদিকে মসৃণ জায়গা সেই দিক দিয়ে যাবে। একদম, সেই কারণে আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স কারেন্ট সোর্সের ইনফাইনাইট রাখা হয়, যাতে পুরো কারেন্টটা তুই এইদিকে লোডে পাঠিয়ে দিতে পারিস। কি বললাম, বোঝাতে পেরেছি না পারিনি বল আমায়? হুম হুম। পুরো কারেন্টটা যাতে তুই সোর্স থেকে লোডে পাঠাতে পারিস, কোনো লস যাতে না হয়ে যায় ভিতরে, হুম হুম হুম। ঠিক আছে? এই যে কারেন্টটাকে বলা হয় IS লিখেছি, এটাকে বলা হয় শর্ট সার্কিট কারেন্ট। কি বলে? শর্ট সার্কিট কারেন্ট, যেটাকে আমরা IS বলি, অথবা তুই ISCও বলতে পারিস। আর এই যে ভোল্টেজটাকে আমি লিখেছি এটাকে ওপেন সার্কিট ভোল্টেজ। কি বলে? ওপেন সার্কিট ভোল্টেজ, VOC। এটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ। ওপেন সার্কিট ভোল্টেজ কেন ভাই? কারণ আমি সার্কিটটা খুলে দিয়েছি। কি করেছি? তুই একটা পাখা লাগিয়ে রেখেছিলি, পাখাটাকে খুলে দিয়েছিস, সার্কিটটা কি হয়ে গেছে? ওপেন হয়ে গেছে। দেখ আমি জুড়েছি কি এখানে কোথাও কানেকশন করেছি, কেউ দেখতে পাচ্ছিস তো? আমি দুটো টার্মিনালকে কি করে রেখেছি? খুলে রেখেছি। খুলে রেখেছি, হ্যাঁ কি না? খুলে তো রেখেছি, জুড়ি তো নেই, আমি শুধু দেখিয়েছি এখানে। এটাকে VOC বলে, ঠিক আছে? যদি কখনো তোকে VOC বের করতে বলে, ওপেন সার্কিট ভোল্টেজ, সেটা হয়ে যাবে কারেন্ট যেটা আছে ISC আর রেজিস্ট্যান্স ইনফাইনাইট আর ইনপুট, সেটা হয়ে যাবে আমার VOC, যেটাকে ওপেন সার্কিট ভোল্টেজ বলা হয়। এ থেকে কোয়েশ্চেন ভাই খুব একটা আসে না, ঠিক আছে? এমনি জিজ্ঞেস করতে পারে যে আইডিয়াল কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হয়, আইডিয়াল ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হয়, প্র্যাকটিক্যাল ভোল্টেজ কারেন্ট সোর্স কি, হয়ে গেল।
পারবি না বল এইটুকু। হ্যাঁ পেরে যাবো দাদা। আবার কি? আর কি আছে? কিছুই নেই। ঠিক আছে, এবার প্রথম থেকে দেখে নিই, আজকে এই পর্যন্তই রাখি নাকি? পরের দিন বাকিটা দেখা যাবে। দা লাস্ট পেজটা একটু আরেকবার দেন। হ্যাঁ হ্যাঁ, এই যে। এই দাদা ওই রেজিস্ট্যান্স এই হার্সটা একবার বলো না, যে হার্স 1 সেকেন্ডে কি একটা বলছিল। আর ওটা 1 সেকেন্ডে কতগুলো সাইকেল পূর্ণ করে সেটাই হার্স বা কম্পাঙ্ক, ঠিক আছে? 1 ও ঠিক আছে সেকেন্ডে দাদা। 50 বার ঘুরবে। তার কি বললাম বুঝতে পেরেছিস ভাই? হ্যাঁ দাদা। একদম। আরে ভাই দেখ না, তুই হিসেব কর না, 0.02 সেকেন্ডে একবার, ঠিক আছে? এইরকম হবে ওই কি নিয়ম, টাইম পিরিয়ড হচ্ছে 0.02। ওটা না দাদা, হার্সের আবার ডেফিনেশন আসে নাকি এসব কিছু? না না, হার্জের ডিফিনেশন তোর এখন এখানে দেবে না, সেটা তুই এসিতে পড়াবো, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছিস? আমি ও তোদেরকে ঠিক এখন আছে বেসিক দাদা। পড়াচ্ছি, ওভারভিউ অফ ইলেকট্রিক্যাল আচ্ছা কম্পোনেন্ট। এসিতে এখনো ঢুকিনি, ঠিক আছে? কম্পাঙ্ক এইসব জিনিস এসিতে আছে ভাই, বুঝতে পারলি তো? ভাইভাতে এইসব ধরছিল আজকে? হ্যাঁ ধরবে তো, আছে তো তোদের ইলেকট্রিক্যাল, তুই ইলেকট্রিক্যালে ভাই আছে? হ্যাঁ মানে ওই ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ বলে একটা কি আছে তোদের ওটার। কলেজ স্টার্ট হয়ে গেছে? আমাদেরও ধরেছে না এমসিবি আর মেন সুইচের সেমি। ডিফারেন্স, ঠিক মানে আছে দাঁড়া ভাই, অনেক ঠিক আছে ঠিক আছে, আমার কথাটা শোন, আমি রেকর্ডিংটা তাহলে অফ করে দিই, তারপর বলবি কোন, ঠিক আছে? যতটা পড়িয়েছি হ্যাঁ অফ আপাতত করে। বোঝা গেছে তো? এই হ্যাঁ পর্যন্ত দাদা। থাক, বেশি লোড নেওয়া দরকার নেই। রেকর্ডিং অফ করলাম।